বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। যে যেখান থেকে আজকে ক্লাসে জয়েন করেছেন সবাইকে অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আল আমিন। সবাই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমাকে আপনারা ভালোভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা। তো আজকে আমাদের যে আলোচনা আমরা করব, আমাদের কয়েকটা মহাদেশ নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অ্যান্টার্কটিকা, অশেনিয়া মহাদেশ নিয়ে আলোচনা করব। আজকের আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনারা যারা আগামী নিবন্ধন পরীক্ষার্থী আছেন, প্রাইমারি পরীক্ষার্থী আছেন এবং এটিইও পরীক্ষার্থী আছেন, প্লাস যারা 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষার্থী আছেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো মূলত সাধারণ জ্ঞান অনেক ইজি একটা বিষয়, তবে সাধারণ জ্ঞানের আনলিমিটেড পড়ার কারণে আমরা খেয়ে হারিয়ে ফেলি। কি পড়তে হবে, কি বাদ দিয়ে পড়তে হবে, এই ব্যাপারটা আমরা ভালোভাবে বুঝতে পারি না বা জানতে পারি না, যার কারণে কিন্তু সাধারণ জ্ঞানের উপর আমাদের অনেক প্রেশার নিতে হয় এবং অনেক সময় চলে যায়। আর এই সাধারণ জ্ঞানের কারণে আমরা বাড়তি যে ইংরেজি এবং গণিতে আমাদের সময় দিতে হয়, সেখানে আমরা প্রপার টাইমটা আমরা দিতে পারি না, যার কারণে আলটিমেটলি আমাদের যে কাঙ্ক্ষিত সফলতা আমরা পাই না। তো সাধারণ জ্ঞান ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য আপনাকে আপনার উপলব্ধি, এই শক্তিটা ডেভেলপ করতে হবে। এই জন্য মূলত আপনাকে বিগত সালের প্রশ্নগুলো যদি আপনি দেখতে পারেন আর এই দেখার পর টপিক ওয়াইজ যদি পড়তে পারেন, তাহলে আপনাদের অনেক বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে এবং অনেক প্রেশার কমবে। তো আজকে আমরা আপনাদেরকে টপিকে দেখাবো যে কিভাবে আপনারা পড়বেন। গতদিন ক্লাসে আপনাদের এমসিকিউ অ্যানালাইসিস ক্লাস নিয়েছি, আজকে আমরা টপিক ওয়াইজ ক্লাসটা করব। তো সবাই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কে কোথা থেকে আছেন। সবাই দ্রুত একটু জানিয়ে দিন ঝটপট। আমরা তাহলে আজকের এই মূল ক্লাসটা আপনাদের জন্য শুরু করব। আচ্ছা, আমাদের সাথে ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়েছেন। হ্যাঁ, দ্রুত যুক্ত হয়ে যান যারা এখনো যুক্ত হতে পারেননি। আজকে আমাদের তাহলে আলোচনা হচ্ছে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং অশেনিয়া অ্যান্টার্কটিকা মহাদেশ পরিচিতি। ইয়াস, আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছেন, আমরা নামগুলো দেখতে চাচ্ছি। সোহেল মোরল, নূর হোসেন ইমন আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সাথে মোহাম্মদ মারুফ হোসেন যুক্ত হয়েছেন, গণিতের সময়ের অন্যতম সেরা শিক্ষক মারুফ। আমাদের সাথে যুক্ত আছেন ফাবিতা আক্তার, হাবিবুর রহমান হাবিব, পরিতোষ ভক্ত ক্লিয়ার। আচ্ছা, আর কি কোথা থেকে যুক্ত হয়েছেন? সব কিছু ঠিকঠাক থাকলে আমরা আজকে আমাদের ক্লাসটি শুরু করব। তার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আপনারা সবাই ক্লাসটি আপনাদের টাইম লাইনে একটি করে শেয়ার করবেন। আর ক্লাসটিতে সবাই একত্রিত হওয়ার জন্য, সবাই যেন আমরা ঐক্যবদ্ধভাবে ক্লাসটি করতে পারি, তাই সবাই ক্লাসটিতে আপনারা লাইক, লাভ এবং কমেন্ট করবেন আর মেনশন করবেন, তাতে করে অনেকেই চলে আসতে পারে। তো যাই হোক, আর কথা বাড়াবো না, আমরা আজকের আলোচনায় চলে যাচ্ছি সরাসরি আমরা চলে যাচ্ছি আমাদের উত্তর আমেরিকা মহাদেশ নিয়ে আলোচনা করব। উত্তর আমেরিকা মহাদেশ খুবই গুরুত্বপূর্ণ একটা মহাদেশ, উত্তর আমেরিকা। তো দেখেন, উত্তর আমেরিকা কোনটা? আমাদের উত্তর আমেরিকা। উত্তর আমেরিকা হচ্ছে আমার এই যে ছবির পিছনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ। আমি যদি আপনাদেরকে দেখাই যে এটি হচ্ছে আমাদের উত্তর আমেরিকা মহাদেশ। পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে অবস্থিত যে মহাদেশটি, সেটির নাম হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ। আর এই উত্তর আমেরিকা হলো পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ। পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশের নাম হলো উত্তর আমেরিকা। পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশের নাম উত্তর আমেরিকা। আমরা আগে জেনেছিলাম যে পৃথিবীর প্রথম বৃহত্তম মহাদেশের নাম হলো এশিয়া, দ্বিতীয়টি হলো আফ্রিকা, তৃতীয়টি হলো উত্তর আমেরিকা মহাদেশ। আর এই উত্তর আমেরিকা মহাদেশ যিনি আবিষ্কার করেছিলেন তিনি হচ্ছেন ক্রিস্টোফার কলম্বাস। এই কলম্বাস উত্তর আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন। এখান থেকে সালটাও আপনাদের জন্য ইম্পর্টেন্ট। সেই সালটি হচ্ছে 1492 সালে তিনি উত্তর আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন। এই কলম্বাস কিন্তু আমাদের ভারতবর্ষ
আবিষ্কার করতে গিয়ে ভুল কর্মে উত্তর আমেরিকা মহাদেশ আবিষ্কার করেছিলেন? আচ্ছা, এরপর আমাদের উত্তর আমেরিকার স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কয়টি? 23টি। উত্তর আমেরিকার স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হলো 23টি। সর্বশেষ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের নাম হলো সেন্ট কিটস অ্যান্ড নেভিস। উত্তর আমেরিকার সর্বশেষ স্বাধীন দেশের নাম হলো, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাম হলো সেন্ট কিটস অ্যান্ড নেভিস। আচ্ছা, এরপর হচ্ছে আয়তনে উত্তর আমেরিকার বৃহত্তম দেশের নাম হলো কানাডা। যদি বলা হয় আয়তনে উত্তর আমেরিকার বৃহত্তম দেশের নাম কি, তা হলো কানাডা। আর জনসংখ্যায় উত্তর আমেরিকার বৃহত্তম দেশের নাম হলো যুক্তরাষ্ট্র। যদি বলা হয় জনসংখ্যায় উত্তর আমেরিকার বৃহত্তম দেশের নাম হলো যুক্তরাষ্ট্র। আচ্ছা, এখন আমরা দেখব যে এই তথ্যটি পরীক্ষায় অনেকবার এসেছে, আপনাদের জন্য ইম্পর্টেন্ট, যে রুটির ঝুড়ি বলা হয় কাকে? পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় কাকে? এটি হচ্ছে প্রেরি অঞ্চলকে। উত্তর আমেরিকার যে প্রেরি অঞ্চলটা মূলত কানাডা এবং আমেরিকার মধ্যবর্তী একটা স্থান বা অঞ্চল। এটি হচ্ছে প্রেরি অঞ্চল, যেটাকে বলা হয় কি বলা হয়? পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়। আচ্ছা, আমাদের সাথে হাসানুজ্জামান কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের সাথে যুক্ত হয়েছেন দিলশাদ মেহরুন লুপ্তি, আমাদের সাথে এম রুবেল রানা ভাই যুক্ত হয়েছেন, ইংরেজির অন্যতম একজন শিক্ষক, আমার সহকর্মী। আচ্ছা, আমাদের নজরুল ইসলাম বরিশাল থেকে আছেন, আমাদের সোনালী স্বপ্ন যশোর থেকে যুক্ত হয়েছেন। আচ্ছা, আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা এই পর্যন্ত আপনারা কি বুঝতে পেরেছেন কিনা। এই পর্যন্ত যতটুকু আমি আলোচনা করলাম আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন কিনা। আমাদের মোহাম্মদ রাহাত মাহমুদ স্যার আসসালামু আলাইকুম। আমাদের পরিচয়ভুক্ত এটিওদের বিশেষ কোনো ক্লাস নেবেন? আচ্ছা, আপনাদের কোর্সটা কমপ্লিট করার পর আপনাদের জন্য সাজেশন ক্লাস থাকবে, আপনারা করতে থাকুন। মূলত এটাই হচ্ছে আপনাদের শিডিউল ক্লাস, আর শিডিউল ক্লাস আমরা কিছু সবার জন্য উন্মুক্ত করছি। এটিও যারা ব্যাচ আছেন, এটি হচ্ছে আপনাদের 5 নাম্বার ক্লাস। 5 নাম্বার ক্লাস চলছে আপনাদের আন্তর্জাতিক বিষয়াবলী। আমরা এটিও যারা পরীক্ষার্থী অলরেডি আমার কোর্সে আপনারা যারা যুক্ত হয়েছেন, এটিও কোর্সে আলহামদুলিল্লাহ প্রায় 60 থেকে 70 জন আমার সাথে ক্লাস করছে। তাদের বাংলাদেশ বিষয়াবলীর শেষ হয়েছে, আন্তর্জাতিক বিষয়াবলীর 5 নাম্বার ক্লাস চলছে, আর বাংলা তাদের 6 নাম্বার ক্লাস শেষ করেছি। তো আপনারা যারা এটিওর শেষ সময় প্রস্তুতি নিতে চাচ্ছেন, যারা বাংলা এবং সাধারণ জ্ঞান নিয়ে চিন্তিত আছেন, তারা চাইলে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে আরেকজন যুক্ত হয়েছেন আমাদের আব্দুল হাসিব, আরজিনা সুলতানা, শিশির ভক্ত আছেন মেহেরপুর থেকে, ফাবিতা আক্তার, হাসি মধু। আজকে আমরা 11 থেকে 20তম গ্রেডের ক্লাসটা করব রাত 10টায়। আচ্ছা স্যার, ইউক্রেনকে রুটি ঝুড়ি বলা হয় কেন? ইউক্রেনকে বলা হয় ইউরোপের রুটির ঝুড়ি। ইউক্রেনে প্রচুর পরিমাণে গম উৎপাদিত হয়, তাই ইউক্রেনকে বলা হয় রুটির ঝুড়ি। চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর মধ্যে উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ অঞ্চল দেখবেন, এখানে আমরা ক্যারিবিয়ান অঞ্চল দেখব। এটাকে পশ্চিম ভারতীয় অঞ্চল বলা হয়, ক্যারিবিয়ান অঞ্চল। উত্তর আমেরিকার যে গুরুত্বপূর্ণ অঞ্চল রয়েছে যেটাকে বলা হচ্ছে ক্যারিবিয়ান অঞ্চল বা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ। হ্যাঁ, এই ক্যারিবিয়ান অঞ্চল, এই যে দেখেন ক্যারিবিয়ান অঞ্চল, এখানে যে আটলান্টিকের একটি সাগর রয়েছে যেটির নাম হচ্ছে ক্যারিবিয়ান সাগর। এই যে সাগরের মধ্যে যে দ্বীপ রাষ্ট্রগুলো রয়েছে, আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দ্বীপ রাষ্ট্রগুলো রয়েছে, এই রাষ্ট্রগুলোকে বলা হয় ক্যারিবিয়ান অঞ্চলের রাষ্ট্র বা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ। আর এই রাষ্ট্রগুলো আমরা যদি একটু দেখি, এই রাষ্ট্রগুলো মনে রাখবেন, এই রাষ্ট্রগুলো নিয়ে এইভাবে পরীক্ষা প্রশ্ন থাকতে পারে যে নিচের কোনটি ক্যারিবিয়ান অঞ্চলের রাষ্ট্র বা নিচের কোনটি ক্যারিবিয়ান অঞ্চলের রাষ্ট্র নয়। তো খেয়াল করুন, একটি হচ্ছে বারমুডা, তারপর আছে বাহমা, এরপর আছে বারবাডোস, এরপরে আছে ডমিনিকা প্রজাতন্ত্র, সেন্ট লুসিয়া, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, গ্রানাডাইন্স,
সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডাইন্স, তারপর আছে কিউবা, হাইতি, জ্যামাইকা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাকো আর গ্রানাডা। স্যার এটিও পরীক্ষা কবে হতে পারে আসলে এখনও আপনাদের আপডেট জানানো হয়নি, তবে রাষ্ট্রের বা পিএসসির একটু স্থিতিশীল হলেই আপনাদের পরীক্ষা নিয়ে নেওয়া হবে। আচ্ছা, আমাদের এটিপি আলম আমির হোসেন, এটিওর ভর্তি ফি কত স্যার? আমাদের কোর্স ফি হচ্ছে 1220 টাকা, তবে আগামী 2 দিনের মধ্যে যদি আপনি অ্যাডমিশন নিতে চান বা হন তাহলে আপনার কোর্স ফি রাখা হবে 720 টাকা। 500 টাকা ডিসকাউন্টে আপনি ভর্তি হতে পারবেন, সাথে সাধারণ জ্ঞানে একটি বই ফ্রি পাবেন। আচ্ছা, তাহলে আমরা ক্যারিবিয়ান অঞ্চলের দেশ বুঝতে পারলাম। এরপর আমরা দেখব যে উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ কিছু রাষ্ট্র পড়তে হবে, যে রাষ্ট্রগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন থাকে। আপনারা যারা বলেন সাজেশন চাই তারা আজকের ক্লাসটা পুরোপুরি উপভোগ করতে পারবেন যে সাজেশন কিভাবে করতে হয়। আচ্ছা স্যার, আপনার ক্লাসের ফাঁকে একটু সুযোগ হলে লেবানন ও ইসরায়েল যুদ্ধ সম্পর্কে আপনার মতামত বলবেন। আচ্ছা, লেবানন এবং এটি আমি আমার আইডিতে দেখেন, আমার আইডির লিঙ্ক আপনাদের এই লাইভের ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে ঢোকেন। আমি গতকালকে মধ্যপ্রাচ্যের সমস্যা নিয়ে বিস্তারিত নারী নক্ষত্র আলোচনা করেছি, সেখানে চাইলে আপনি ভিডিওটি দেখে নিতে পারেন। আতিকুর রহমান আতিক যুক্ত হয়েছেন আমাদের সাথে। আচ্ছা, উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ দেশের নাম হচ্ছে যুক্তরাষ্ট্র। স্যার ক্লাস কি স্কুল টাইমে হবে? ক্লাস হবে রাত 8:30টায়। দেখেন, আয়তনে যুক্তরাষ্ট্র বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ। আয়তনে তৃতীয় বৃহত্তম দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। আমরা জানি প্রথম বৃহত্তম দেশ হলো আমরা জানি যে চীন, দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে কানাডা, আর তৃতীয় বৃহত্তম দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। আর এই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করা হয় 4 জুলাই 1776 সালে। এই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করা হয়। আমেরিকার স্বাধীনতা যুদ্ধের নায়ক ছিল জর্জ ওয়াশিংটন, আর এই আমেরিকা এক সময় ব্রিটিশের উপনিবেশ ছিল। এই ব্রিটিশের কাছ থেকে তারা 4 জুলাই 1776 সালে স্বাধীনতার ডাক দিয়েছিল। যখন আমেরিকা গঠিত হয়েছিল তখন আমেরিকার অঙ্গরাজ্য ছিল 13টি। এই প্রশ্নটি প্রায় আসে যে আমেরিকার প্রতিষ্ঠাকালীন অঙ্গরাজ্য কয়টি? যদি আপনাদেরকে বলা হয় যে আমেরিকার প্রতিষ্ঠাকালীন অঙ্গরাজ্য কয়টি, তাহলে কয়টি দিবেন? উত্তরটি হচ্ছে 13টি। আমেরিকার প্রতিষ্ঠাকালীন অঙ্গরাজ্য হচ্ছে 13টি। ওকে, আমেরিকার প্রতিষ্ঠাকালীন অঙ্গরাজ্য কয়টি? 13টি। আচ্ছা, যদি বলা হয় বর্তমানে আমেরিকার অঙ্গরাজ্য কয়টি? বর্তমান আমেরিকার অঙ্গরাজ্য দেখি আমরা, আমেরিকার অঙ্গরাজ্য হচ্ছে 50টি। রাশিয়া কি নয়? হ্যাঁ, রাশিয়া তো হচ্ছে আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ। আচ্ছা, যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের বাইরে অঙ্গরাজ্যের নাম কি? আলাস্কা। অঙ্গরাজ্যের আমেরিকার মূল ভূখণ্ডের বাইরে মানে এই যে আমেরিকা, এই আমেরিকার ঠিক বাইরে একটা অঙ্গরাজ্য আছে কানাডার পাশে, যেটির নাম হলো আলাস্কা। এই আলাস্কা হচ্ছে আয়তনে আমেরিকার সবচেয়ে বড় অঙ্গরাজ্য। আয়তনে যদি বলা হয় আমেরিকার সবচেয়ে বড় অঙ্গরাজ্যের নাম কি, তা হলো আলাস্কা। আচ্ছা, এরপর দেখবেন জনসংখ্যায় যুক্তরাষ্ট্রের বৃহত্তম অঙ্গরাজ্যের নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া। জনসংখ্যায় যুক্তরাষ্ট্রের বৃহত্তম অঙ্গরাজ্যের নাম হলো ক্যালিফোর্নিয়া। আমরা জানি যে ক্যালিফোর্নিয়াতে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য যে ইলেকটোরাল কলেজ বা ভোট দরকার হয়, এই ক্যালিফোর্নিয়াতে সবচেয়ে বেশি, প্রায় 55টি ইলেকটোরাল কলেজ রয়েছে। আচ্ছা, যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কংগ্রেস, এটি প্রায় পরীক্ষা আসে কংগ্রেস। আবার কংগ্রেস নামে ভারতীয় একটা রাজনৈতিক দল রয়েছে, যে দলটি 1885 সালে গঠিত হয়েছিল, ভারতীয় কংগ্রেস। আর এই ভারতীয় কংগ্রেস হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট। সবাই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানান আমরা যে এইটুকু পড়লাম, এইটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা, আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানান। আসলে আপনারা রেসপন্স না করলে কিন্তু আমরা ভালো একটা ক্লাস উপহার দিতে পারবো না আপনাদেরকে রেসপন্স করতে হবে। আর রেসপন্স শুধুমাত্র কমেন্ট করেই চলবে না, আপনাদের জন্য এই যে ধরনের ক্লাসগুলো নিয়ে আসতে আমাদের কিন্তু অনেক চিন্তা ভাবনা করতে হয়,
অনেক পরিশ্রম করতে হয়। তাই আপনাদের দায়িত্ববোধ থেকে আপনারা সবাই ক্লাসটি আপনাদের টাইমলাইনে শেয়ার করবেন। আচ্ছা, আমাদের হাসানুজ্জামান ক্লিয়ার, বনলতা সেন। আচ্ছা হ্যাঁ, এইটা একজন বলেছেন স্যার আয়তনে চতুর্থ যুক্তরাষ্ট্র, কোথাও আছে চতুর্থ, কোথাও আছে তৃতীয়, আপনারা তৃতীয়টা দেবেন। আমাদের হাসানুজ্জামান ক্লিয়ার স্যার, বনলতা সেন ভারতীয় কংগ্রেস। আমাদের রোকসানা জান্নাত ক্লিয়ার, আমাদের সাথে প্রথম 8 মিনিট ক্লাস করতে পারিনি, তারপর থেকে ঠিকঠাক বুঝেছি। আচ্ছা, আমাদের আফজাহার আলী স্যার মাত্র আসলাম। রিনা সুলতানা, হ্যাঁ এইভাবে বুঝে বুঝে পড়তে হবে। আপনাদের সময় কিন্তু বেশি নাই যারা এটিওর পরীক্ষা দেবেন। আর আমাদের আগামী মাসের অক্টোবরের প্রথম দিকে আমাদের 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হবে। তো আশা করি এরপর পরেই আমাদের 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার চলে আসতে পারে। তো আপনারা যারা 19তম এর টার্গেট রেখেছেন নিজের একটা কেরিয়ার গঠনের জন্য, এখন থেকে প্রিপারেশন শুরু করুন। অনেকে যে ভুলটা করে যে সার্কুলার আসবে তারপর আমি প্রস্তুতি নিব, আসলে এই ভুলটা করবেন না। এই জন্য কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষার্থীরা পিছিয়ে থাকে। আচ্ছা, আমরা দেখব যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম হলো সিনেট। বনলতা সেন বলছে এনটিআরসিতে কত নাম্বার পেলেই টিকবে? মিনিমাম 40% পেতে হবে। আচ্ছা, আমাদের আসন হচ্ছে 100টি, সিনেটের আসন সদস্য হচ্ছে 100। আর যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম হলো হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। এখানে আসন হচ্ছে কত? 435টি। আচ্ছা, যুক্তরাষ্ট্রের যদি বলা হয় প্রেসিডেন্ট নির্বাচন হয় কিসের মাধ্যমে? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হয় কিসের মাধ্যমে? সেটি হলো ইলেকট্রাল কলেজের মাধ্যমে। আচ্ছা, যারা আজকে আপনাদের জন্য একটা সুখবর দিচ্ছি, সুখবরটি হচ্ছে যেহেতু এটা আমার অনলাইন পেইড ব্যাচের ক্লাস, তো আজকের আপনাদের জন্য একটা অফার আছে, সুযোগ আছে। আজকের ক্লাসটা আপনারা যারা টাইমলাইনে শেয়ার দিবেন, শেয়ার দিয়ে কমেন্ট আমাকে জানাবেন, আজকের ক্লাসের এই পিডিএফটি আপনাদেরকে দেওয়া হবে। এই এক্সক্লুসিভ সাজেশন পিডিএফটি আপনাদেরকে দেওয়া হবে। যদি আপনারা নিতে চান একটা শেয়ার ডান করতে হবে। এই ধরনের পিডিএফ পরবর্তীতে কিন্তু কোটি টাকা দিলেও কিন্তু আপনারা পাবেন না। আচ্ছা, আমরা চলে যাচ্ছি। যুক্তরাষ্ট্রের মোট ইলেকট্রাল কলেজের সংখ্যা 38টি। যদি আপনাদেরকে বলা হয় যে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন করা হয় কিসের মাধ্যমে, সেটা হলো ইলেকট্রাল কলেজের মাধ্যমে। এটা একটা ব্যতিক্রম পদ্ধতি। তো ইলেকট্রাল কলেজ আমেরিকার কয়টি? সেটা হচ্ছে 538টি। কিভাবে? আমাদের সিনেটর হচ্ছে 100, এরপর হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ হলো 435, এবং ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়াতে সংরক্ষিত 3টি আছে। মোট হচ্ছে 538টি ইলেকট্রাল কলেজ। আর একজন প্রেসিডেন্ট হওয়ার জন্য ন্যূনতম 270টি ইলেকট্রাল ভোট প্রয়োজন। 270টি ইলেকট্রাল ভোট প্রয়োজন। আচ্ছা, এখান থেকে এই প্রশ্নটি আপনারা শিখবেন যে যুক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকার লাভ করে কবে? তা হচ্ছে 1920 সালে। 1920 সালে যুক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকার লাভ করেছে। আর আমরা জানি যে পৃথিবীর মধ্যে নিউজিল্যান্ডের নারীরা প্রথম ভোটাধিকার লাভ করেছে, তা হলো 1893 সালে। দেখেন, এই দুটো প্রশ্ন কিন্তু একদম পিঠে পিঠে আপনারা পড়ে রাখবেন। আর আমাদের এই উপমহাদেশের নারীরা প্রথম ভোটাধিকার লাভ করেছিল 1935 সালে ভারত শাসন আইনের মাধ্যমে। আমেরিকার যে প্রেসিডেন্ট দাস প্রথা বিলুপ্ত করেছিলেন তিনি হচ্ছেন আব্রাহাম লিঙ্কন। তিনি কি করেছিলেন? দাস প্রথা বিলুপ্ত করেছিলেন কত সালে? 1863 সালে। 1863 সালে। আচ্ছা, সবাই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এই পর্যন্ত যতটুকু আমরা বললাম আপনারা কি বুঝতে পেরেছেন কিনা। আমরা আপনাদেরকে একটু পড়ে নিচ্ছি।
আমাদের লাবণী আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমজাহার আলী 40, আমাদের সুব্রত নাথ বলছে এটি হতে কত পেলে হবে। আসলে এখানে কাট মার্ক নির্ভর করছে, এখানে কোনো নির্দিষ্ট পাস নাম্বার দেয়া নাই, আপনার কাট মার্ক এটা পিএসসি নির্ধারণ করবে। রহিমা তাসনিম শেয়ার ডান করেছে আমাদের। মুজাহিদুল ইসলাম দেখছেন। রোকসানা জান্নাত শেয়ার করেছেন, ধন্যবাদ। আমাদের সোনালী স্বপ্ন, জি স্যার ক্লিয়ার। অনন্ত মামুন আছেন আমাদের সাথে। সোনালী স্বপ্ন শেয়ার ডান দিয়েছেন আমাদের। রহিমা তাসনিম ক্লিয়ার। নাসরিন ক্লিয়ার। বনলতা সেন ক্লিয়ার। রোকসানা জান্নাত ক্লিয়ার। আমাদের হাবিবুর রহমান হাবিব শেয়ার ডান করেছেন। আমাদের বনলতা সেন শেয়ার ডান করেছেন। তো বন্ধুরা, আপনারা সবাই আমাকে জানাবেন আজকের ক্লাসটি বা আমার ক্লাসগুলো আপনাদের কাছে কেমন মনে হয়, আর এই ক্লাসগুলো করে আপনারা কোনো বেনিফিটেড হচ্ছেন কিনা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদের কোন কোন টপিকের আলোকে ক্লাস নিলে আপনারা আরো বেশি উপকৃত হবেন সেগুলো আমাকে জানাবেন। আচ্ছা, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে। আমরা চলে যাচ্ছি, আমরা দেখব যে বিশ্ববিখ্যাত গ্যাটিসবার্গের ভাষণ এটি কে দিয়েছিলেন। আব্রাহাম লিঙ্কন গ্যাটিসবার্গের ভাষণ দিয়েছিলেন। এটা বিখ্যাত, গণতন্ত্রের জন্য বিখ্যাত একটা ভাষণ, যে ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। কোন টপিকের ক্লাস নিলে ভালো হবে তা আমাদের চাইতে আপনি ভালো জানেন ও বোঝেন না। তারপরে আপনাদের দুর্বলতা থাকে না যে আপনারা বলবেন। আমাদের আকরাম হোসেন শেয়ার ডান দিয়েছেন। বনলতা সেন স্যার ইম্পর্টেন্টগুলো দেখে দেখে পড়াবেন ইনশাল্লাহ। আমাদের যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ অধিকার আদায়ের নেতৃত্ব দিয়েছিলেন মার্টিন লুথার কিং। আচ্ছা, মার্টিন লুথার কিং এর আমাদের একটা বিখ্যাত উক্তি আছে, আই হ্যাভ এ ড্রিম। আচ্ছা, এটা আমাদের একটু ফ্রন্টটা ভেঙে গেছে, এটা হবে আই হ্যাভ এ ড্রিম। যে শিরোনামে মার্টিন লুথার কিং বক্তব্য দিয়েছিল সেটা হচ্ছে আই হ্যাভ এ ড্রিম শিরোনামে বক্তব্য দিয়েছিল। যুক্তরাষ্ট্রের যে বর্ণবাদ, কালো এবং সাদাদের মধ্যে যে সংকট, আর এর বিরোধী আন্দোলনের নাম হলো ব্ল্যাক লাইফ ম্যাটার। কালো এবং সাদাদের যে একটা আন্দোলন হয় বা এই বর্ণ বৈষম্য দূরের জন্য, এই আন্দোলন হচ্ছে ব্ল্যাক লাইফ ম্যাটার্স, যার বাংলা হলো কালোরাও কি মানুষ। আর এদিকে যুক্তরাষ্ট্রের টানা 4বারের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, অনেক জায়গায় আছে 3বারের মেয়াদে 12 বছর ছিলেন, কিন্তু না, তিনি মূলত 4বার ছিলেন। ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট মানে 4র্থবার হয়েই শপথ নিতে নিতে তিনি মারা যান। আর বিভিন্ন প্রচলিত গাইড বই দেওয়া আছে 3বার 12 বছর, কিন্তু না, সেটা হবে 4বার 12 বছর। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে জো বাইডেন 46তম। জো বাইডেন হলো 46তম। আর আগামীতে যুক্তরাষ্ট্রে নির্বাচন অনুষ্ঠিত হবে, 60তম নির্বাচন অনুষ্ঠিত হবে, তা অনুষ্ঠিত হবে 5 নভেম্বর 2024 সালে। আর এই সময় আমেরিকার 47তম প্রেসিডেন্ট হবেন কে, তা আমাদের এখন অপেক্ষার পালা। আচ্ছা, সবাই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানান এই পর্যন্ত আপনাদের কোনো সমস্যা আছে কিনা, এই পর্যন্ত যেটুকু দেখলেন আপনাদের কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, আমাদের আকরাম হোসেন শেয়ার দিয়েছেন, বনলতা সেন, নাসরিন ফেরদৌস, আফজার আলী স্যার ক্লিয়ার, জুই হাওলাদার, মুক্তাদির রহমান, আর আমাদের শামিমা নাসরিন স্যার একটা বিষয় শেষ করার পর পরীক্ষা নেবেন। হ্যাঁ, পরীক্ষা আমরা নেব। পরীক্ষা আপনাদের এই আন্তর্জাতিক শেষ করার পরেই পরীক্ষা শুরু হবে, ধামাকা পরীক্ষা শুরু হবে, ঠিক আছে। তো আজকের এই ক্লাসটার পিডিএফ সম্পূর্ণ পেতে আপনারা সবাই একটা করে শেয়ার দেন। এই ধরনের নোট পেতে একটা করে শেয়ার দিয়ে দেন। লাখ টাকা দিলেও কিন্তু এই নোট পাবেন না আপনারা, একদম পুরো গুছানো একটা নোট আমি অনেক শ্রম দিয়ে সময় দিয়ে আপনাদের জন্য শুধুমাত্র প্রস্তুত করেছি।
আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী আলোচনায়। জো বাইডেনের রাজনৈতিক দলের নাম কি? জো বাইডেনের রাজনৈতিক দলের নাম হলো ডেমোক্রেটিক পার্টি। ডেমোক্রেটিক পার্টি। তবে এবার জো বাইডেন দাঁড়াবেন না, কারণ অনেক বয়স হয়েছে জো বাইডেনের। তাই এই জো বাইডেনের পরিবর্তে এবার ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হচ্ছে কমলা হ্যারিস। মনে রাখবেন, এখান থেকে 100% প্রশ্ন আপনাদের আসার সম্ভাবনা আছে। এখান থেকে হচ্ছে কমলা হ্যারিস। আর রিপাবলিক দলের থেকে প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আচ্ছা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হচ্ছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবনের নাম হচ্ছে হোয়াইট হাউস। আর প্রেসিডেন্টের কার্যালয় হচ্ছে ওভাল অফিস। ওভাল অফিস। যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনের নাম হচ্ছে ক্যাপিটাল হিল। আর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের নাম হচ্ছে পেন্টাগন। এগুলোকে পরীক্ষার প্রশ্ন, একদম রিয়েল অথেন্টিক প্রশ্ন, বারবার চাকরি পরীক্ষায় আসে। এগুলোকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, পড়বেন। আচ্ছা, আমরা দেখব যে যুক্তরাষ্ট্রের কিছু ভৌগোলিক, আমরা উত্তর আমেরিকার এক নজরে দেখব, যে ভৌগোলিক বিষয়গুলো এক নজরে আমরা দেখব। ভৌগোলিক উপনামগুলো দেখুন। এখানে শিকাগো যুক্তরাষ্ট্রের বাতাসের শহর বলা হয়, পৃথিবীর কসাইখানা বলা হয়। আকরাম হোসেন শেয়ার দান করেছেন। নিউ ইয়র্ক, এটা হচ্ছে বিশ্বের রাজধানী বলা হয়। তারপরে যে বিগ অ্যাপেল বলা হয়, বিগ অ্যাপেল মানে এই নিউ ইয়র্কের ব্র্যান্ডিং এর জন্য নিউ ইয়র্কে বিগ অ্যাপেল বলা হয়। তারপরে আছে মেক্সিকো। এই মেক্সিকো বলা হয় পৃথিবীর গুদামঘর, ট্যাক্সির নগরী বলা হয়। তারপরে আমার পিছনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা হচ্ছে সান ফ্রান্সিসকোর ছবি। ছবিটা হচ্ছে সান ফ্রান্সিসকোর। তো এইটাকে বলা হয় সোনালী তরুণের দেশ। আর এদিকে কিউবাকে বলা হয় পৃথিবীর চিনির আধার মুক্তার দেশ। পৃথিবীর চিনির আধার বা মুক্তার দেশ। আর যদি বলা হয় মুক্তার দ্বীপ কাকে বলা হয়, সেক্ষেত্রে উত্তর করবেন বাহরাইনকে বলা হয় মুক্তার দ্বীপ। আমরা জানি যে বাহরাইনকে বলা হয় মুক্তার দ্বীপ। সবাই আপনারা ঝটপট কমেন্ট করবেন, সবাই ঝটপট কমেন্ট করবেন। এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন? তাহলে আমরা তো আচ্ছা চলে যাচ্ছি। আচ্ছা, এখন আমরা কয়েকটি আলোচিত দেশ পড়ব। আরেকটা, সেটা হলো কানাডা। কানাডা আমরা একটু পড়ে নেই। দেখেন পিছনে এই যে চিত্রটি দেখতে পাচ্ছেন, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা। পৃথিবীর মধ্যে সবচেয়ে কল্যাণ রাষ্ট্র, একটি কল্যাণ রাষ্ট্র কানাডা। এই দেশটাকে বলা হয় ম্যাপল পাতার দেশ। এই কানাডাকে কি বলা হয়? ম্যাপল পাতার দেশ বা লিলি ফুলের দেশ বলা হয়। আর কানাডাকে বলা হয় ম্যাপল পাতার দেশ, লিলি ফুলের দেশ বলা হয়। আর কানাডার একটা প্রদেশ আছে যেটার নাম হচ্ছে কুইবেক। এই কুইবেককে বলা হয় পশ্চিমের জিব্রাল্টার। কুইবেককে কি বলা হয়? পশ্চিমের জিব্রাল্টার বলা হয়। ঠিক আছে। তো কানাডা নিয়ে আসলে তেমন একটা তথ্য আসে না। কানাডার যিনি বর্তমান প্রধানমন্ত্রী আছেন তিনি জাস্টিন ট্রুডো। জাস্ট ওয়াও, তাই না? আচ্ছা, কানাডা থেকে এইটুকু পড়বেন। আমরা চলে যাচ্ছি আমাদের মেক্সিকো। এখান থেকে হালকা কিছু তথ্য আসে, যে তথ্যটা প্রায় আসে। মেক্সিকো, আমার পিছনে দেখতে পাচ্ছেন মেক্সিকো। আর এই মেক্সিকোকে আমরা দেখলাম যে ট্যাক্সির নগরী বলা হয় মেক্সিকোকে, পৃথিবীর গুদামঘর বলা হয় মেক্সিকোকে।
এখানে একটা বিষয় বোঝার আছে যে ওপরে হচ্ছে আমেরিকা আর এই হচ্ছে মেক্সিকো। এই আমেরিকা এবং মেক্সিকোর মধ্যে যে লাইনটা আছে, যে সীমা রেখাটি আছে, সেটির নাম হলো সনেরো লাইন। যে সীমা রেখাটি আছে সেটির নাম কি? সনেরো লাইন। মেক্সিকো এবং আমেরিকার মধ্যে যে সীমা রেখাটি আছে সেটি হচ্ছে কি? সনেরো লাইন। আচ্ছা, মেক্সিকোর রাজধানী হচ্ছে মেক্সিকান সিটি। আর এই মেক্সিকোতে প্রাচীনকালে আমরা জানি যে মায়া সভ্যতা গড়ে উঠেছিল। এখানে দেখবেন যে পপুলার লিবারেশন আর্মি, এই যে গেরিলা সংগঠনটা হচ্ছে মেক্সিকোর একটি গেরিলা সংগঠন হচ্ছে পপুলার লিবারেশন আর্মি। আচ্ছা, সবাই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই ভিডিও দেখতে আপনাদের কোনো প্রবলেম হচ্ছেন কিনা, আমার এই ভিডিও দেখতে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, বা বাফারিং হচ্ছে কিনা আমাকে একটু ক্লিয়ার করবেন আপনারা। মানে স্বচ্ছভাবে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, বা আটকে আটকে যাচ্ছে কিনা, সবাই আমাকে একটু ক্লিয়ার করবেন যে আমার ভিডিও আটকে আটকে যাচ্ছে কিনা, ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার থাকে তা তো সমস্যা নাই, আর যদি ক্লিয়ার না থাকে তাহলে আমাদের টেকনিক্যাল অনেক কাজ করতে হবে। নো প্রবলেম, নাসিমা ইসলাম ক্লিয়ার, নাসরিন ফেরদৌস ক্লিয়ার। আচ্ছা, চলে যাচ্ছি আমরা কিউবাতে। কিউবা একটু দেখবেন, কিউবা। আচ্ছা, আমি একটু নিজেকে সরাই নেই। কিউবা দেখেন, কিউবা, এই যে কিউবা, এইখানে যে এই আমেরিকার এটি হচ্ছে ফ্লোরিডা অঙ্গরাজ্য। আর এই যে লাল আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিউবা। আর এইখানে যে একটি প্রণালী আছে সেটির নাম হচ্ছে ফ্লোরিডা প্রণালী। এটির নাম হচ্ছে কি? ফ্লোরিডা প্রণালী। তাহলে আসেন আমরা কিউবা থেকে আমাদের তথ্যগুলো জেনে নেই। কিউবা থেকে আমাদের তথ্যগুলো জেনে নেই কি কি আসে। এই কিউবা হলো পশ্চিম গোলার্ধের একমাত্র সমাজতান্ত্রিক দেশ। কিউবা হচ্ছে পশ্চিম গোলার্ধের একমাত্র সমাজতান্ত্রিক দেশ। আমরা জানি যে পৃথিবীতে বর্তমান সমাজতন্ত্র মূলত টিকে আছে তিনটি দেশে, সেটি হলো কিউবা, ভেনেজুয়েলা এবং উত্তর কোরিয়াতে। আর রাশিয়াতে কিন্তু এখন আগের সমাজতন্ত্র নেই। চীনে যা আছে তা হলো এক দেশ দুই নীতি ব্যবস্থা। কিউবার সমাজতন্ত্রের প্রবর্তন করেন ফিদেল কাস্ত্রো। ফিদেল কাস্ত্রোর আত্মজীবনীর গ্রন্থ হচ্ছে দ্য স্ট্র্যাটেজিক ভিক্টোরি। আর কিউবাতে একটা কারাগার আছে, বন্দিশালা আছে, যেটার নাম হচ্ছে গুয়ান্তানামো বে। কিউবার একটি কারাগার নাম হচ্ছে গুয়ান্তানামো বে কারাগার। গুয়ান্তানামো বে কারাগার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা কমেন্টের মাধ্যমে জানান। আপনারা তো আসলে কথা বলছেন না, কমেন্টও করছেন না, শেয়ারও দিচ্ছেন না। তাহলে কি আজকের ক্লাসটা কি আমরা অসমাপ্ত রেখে চলে যাব? ক্লাসটা কি আপনাদের ভালো লাগছে না? আমাদের এইরকম ক্লাসে মাত্র 21 জন আপনারা দেখছেন, অথচ এইরকম ক্লাসে আপনাদের সবাইকে হাক ঢাক দিয়ে ডেকে এনে অন্তত 200 প্রার্থী করা উচিত। তাহলে কি আমরা কি ক্লাসটি শেষ করেই কি করব? মনোযোগ দিয়ে শেষ করে দিব? আপনারা রেসপন্স করছেন না। হ্যাঁ, কে কোথা থেকে ক্লাসটি দেখছেন দ্রুত জানিয়ে দেন। আচ্ছা, আমাদের নাজিয়া খান রাত্রি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনারা সবাই এই যে দেখেন পাশে লাইক এবং লাভ দেয়া আছে, দ্রুত সেখানে আপনারা রিয়াকশন দেন দ্রুত। সবাই আসেন, সবাই ক্লাসে চলে আসেন। গাজীপুর থেকে নাসরিন, কুষ্টিয়া থেকে পরিতোষ শেয়ার দিয়েছেন, দ্রুত চলে আসেন। আই এম ফ্রম পটুয়াখালী, নাজিয়া খান রাত্রি। নওগাঁ থেকে শামিমা নাসরিন, সোনালী স্বপ্ন। হ্যাঁ, সবাই মেনশন করে দেন।
নারায়ণগঞ্জ থেকে ওহিদুল্লাহ, রংপুর থেকে হাসিবুল, রাহাত মাহমুদ পটুয়াখালী থেকে। সবাই মেনশন করে দেন, মেনশন করেন, দ্রুত মেনশন করেন, না হলে কিন্তু মনোযোগ দিয়ে শেষ করে দেবো ক্লাস, না হলে ক্লাস মনোযোগ দিয়ে শেষ হয়ে যাবে। মেনশন দেন সবাই। নাজরুল কুমিল্লা থেকে, ফাবিতা আক্তার, আচ্ছা নিকারাগুয়া, নিকারাগুয়া দেখেন, এই যে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে নিকারাগুয়া। এটাকে বলা হয় হ্রদ এবং আগ্নেয়গিরির দেশ নিকারাগুয়া। নিকারাগুয়াকে বলা হয় মস্কিটো কোস্ট বা মশার উপকূল বলা হয়। নিকারাগুয়া আমেরিকার সমর্থিত একটা গেরিলা দল আছে যেটার নাম হচ্ছে কন্ট্রা। আমেরিকার একটি গেরিলা দল, আমেরিকা সমর্থিত, সেটির নাম হচ্ছে কন্ট্রা। আচ্ছা এরপরে আমরা জানবো কোস্টারিকা থেকে। কোস্টারিকা, কোস্টারিকাকে ধনির উপকূল বলা হয়, ধনির উপকূল, রিচ অফ কোস্ট বলা হয়, ধনির উপকূল বলা হয়। আর মধ্য আমেরিকার এই দেশটাতে কোনো রকমের কি নাই, সেনাবাহিনী নাই। কোস্টারিকাতে কোনো সেনাবাহিনী নাই। আর কোস্টারিকার রাজধানীর নাম হচ্ছে সানজোস। এখানে আমাদের জাতিসংঘ মিশন বিশ্ববিদ্যালয় অবস্থিত। জাতিসংঘ মিশন বিশ্ববিদ্যালয় অবস্থিত কোথায়? কোস্টারিকাতে। আচ্ছা আমরা চলে যাচ্ছি দক্ষিণ আমেরিকা মহাদেশ নিয়ে আলোচনা করব। দক্ষিণ আমেরিকা নিয়ে কি আজকে আলোচনা করব নাকি আগামী দিন করব? দক্ষিণ আমেরিকা নিয়ে কি আজকে আলোচনা করব নাকি আগামী দিন করব? আপনারা একটু জানান, আপনারা আমাকে একটু ইন্টারেস্ট দেখান। কারণ একটা কথা আছে না, আঞ্চলিকভাবে বাচ্চা না কানলে মা দুধ দেয় না। আপনারা ক্ষুধার্ত থাকবেন তথ্য নেয়ার ক্ষেত্রে, ক্লাস পাওয়ার জন্য। হ্যাঁ ক্লাস শুরু হয়েছে, সবাই আসো, এলান করে দিবেন। পরিতোষ ভক্ত আগামীকালের কথা বলছেন, আসমা আক্তার আজকে, নাজিফা খান রাত্রি, তারপরে আমাদের হাসানুজ্জামান আগামী দিন করলে ভালো হয় স্যার। আমাদের নাসরিন ফেরদৌস বলছেন আগামী দিন। আচ্ছা দেখি একটু ভোটাভুটি হোক, অনেকদিন তো দেশে ভোট টোট হয় না, একটু ভোট নিব আমরা। আচ্ছা শিশির ভক্ত শুধু জাতিসংঘ বিশ্ববিদ্যালয় টোকিওতে, নবীন কাফেলা আজকে, আমাদের শামিমা নাসরিন আগামীকাল, হাবিবুর রহমান আগামীকাল, আমাদের নজরুল আপনার হোকারি একটু বেশি হচ্ছে। আচ্ছা আপনার ভালো না লাগলে আপনি এখান থেকে স্কিপ করে যেতে পারেন, আমি হোকারি করবই, ঠিক আছে। আমাদের নাসিমা ইসলাম আজকে, আমাদের লাবণী মাহমুদ। আচ্ছা আপনার ভালো না লাগলে আপনি চলে যেতে পারেন, সমস্যা নাই। আমাদের স্মৃতি মহন্ত, আপনারা একটু জানাবেন। আচ্ছা আজকে আমরা শেষ করে দিব, আজকে আমরা আমাদের অল্প আলোচনা আছে, আমরা শেষ করে দিব, আমরা শেষ করে দিব। হ্যাঁ ওহিদুল হক আপনি পাবেন, আমি একটু ব্যস্ত ছিলাম, পেয়ে যাবেন আগামী সপ্তাহে ইনশাল্লাহ, আগামী সপ্তাহে পেয়ে যাবেন ইনশাল্লাহ, আপনার কথা আমার মনে আছে। নাসরিন ফেরদৌস স্যার অল্প টপিক পড়লে মনে থাকে বেশি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আগামী দিন দক্ষিণ আমেরিকা এবং অশেনিয়া আমরা তাহলে আগামী দিন পড়ব, যেহেতু আপনারা অনেকেই ভোট দিয়েছেন যে আজকেই আপনারা এই পর্যন্তই পড়বেন, অল্প পড়লে নাকি আপনাদের মনে থাকে। আচ্ছা আমি আজকের এই ক্লাসে স্লাইড করে আপনাদেরকে দিয়ে দিব, আর যেখানে আপনারা স্লাইডটা একসাথে পাবেন সেটা হলো হোয়াটসঅ্যাপ গ্রুপে, কমেন্ট সেকশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে, সেখানে আপনারা পাবেন আজকের ক্লাসের পিডিএফটি। আর আপনারা যারা, আচ্ছা আমাদের নবীন কাফেলা বলছে স্যার আজকেই,
তাহলে আমরা শেষ করে দিই, অল্প ছোট একটা আলোচনা শেষ করে দিই তাহলে। অল্প আলোচনা, আমাদের দক্ষিণ আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশটা একটু দেখবেন, আমি একটু সরে যাই। দক্ষিণ আমেরিকা মহাদেশ কোনটা? এই যে এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ, এই যে দক্ষিণ আমেরিকা মহাদেশ। আয়তনে পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশের নাম হলো দক্ষিণ আমেরিকা মহাদেশ। এই মহাদেশটা হলো একদম ত্রিকোণাকার মহাদেশ, হচ্ছে দক্ষিণ আমেরিকা। যে এই মহাদেশটাকে বলা হয় খেলাধুলার মহাদেশ। এই মহাদেশে স্বাধীন রাষ্ট্র রয়েছে 12টি। আর এখানকার সবচেয়ে সর্বশেষ স্বাধীন দেশের নাম হলো সুরিনাম। সর্বশেষ স্বাধীন দেশের নাম হলো সুরিনাম। আচ্ছা, এই মহাদেশের আয়তনে আমরা দেখব যে বড় দেশের নাম হচ্ছে ব্রাজিল, আর জনসংখ্যায় সবচেয়ে ছোট দেশের নাম হচ্ছে সুরিনাম। এই মহাদেশের সর্বোচ্চ বিন্দুর নাম হলো মাউন্ট অ্যাকাঙ্কাগুয়া, যেটি আর্জেন্টিনাতে অবস্থিত। দক্ষিণ আমেরিকা মহাদেশের সর্বনিম্ন বিন্দুর নাম হলো ভলডেস প্যানিন বা প্যানিনসুলা। দক্ষিণ আমেরিকা মহাদেশের স্থলবেষ্টিত দেশ রয়েছে 2টি, বলিভিয়া এবং প্যারাগুয়ে। মানে বাকিগুলো সব দেশগুলোর সাথে জলসীমা রয়েছে, বাট 2টা দেশ পুরোপুরি ল্যান্ড লকড বা স্থলসীমা বিস্তৃত, সেটি হলো বলিভিয়া এবং প্যারাগুয়ে। আচ্ছা, আমরা চলে যাচ্ছি ব্রাজিল থেকে যে তথ্যগুলো আসে। ব্রাজিল, এই ব্রাজিল এক সময় ইউরোপের পর্তুগালের অধীনে ছিল। এই ব্রাজিল স্বাধীনতা লাভ করেছে 1822 সালে। 1822 সালে ব্রাজিল স্বাধীনতা লাভ করেছে। ব্রাজিল বিশ্বের সর্ববৃহৎ পর্তুগিজ ভাষাভাষী রাষ্ট্র। মানে ব্রাজিলের ভাষা হচ্ছে পর্তুগিজ, সবচেয়ে বেশি পর্তুগিজ ভাষায় কথা বলে ব্রাজিলের লোকজন। আর ব্রাজিলের বিখ্যাত নৃত্য হচ্ছে সাম্বা নৃত্য। ব্রাজিলের পতাকায় 27টি তারকা চিহ্ন রয়েছে। এরপর দেখবো আমরা আর্জেন্টিনা নিয়ে যে তথ্যগুলো পরীক্ষায় আসে। আর্জেন্টিনা, পৃথিবীর প্রথম নারী প্রেসিডেন্ট যিনি ছিলেন তার নাম হচ্ছে ইসাবেলা ডি পেরন। তিনি আর্জেন্টিনা থেকে নির্বাচিত বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট। আর বিপ্লবী যে চে গুয়েভারা, তিনি জন্মগ্রহণ করেছিলেন 1928 সালে। 1928 সালে আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেছিলেন চে গুয়েভারা। তিনি একটা গ্রন্থ রচনা করেছিলেন যেটির নাম হলো গেরিলা ওয়ারফেয়ার। গেরিলা ওয়ারফেয়ার। আর পাতাগোনিয়া মালভূমি অবস্থিত আর্জেন্টিনা। আর্জেন্টিনা, আমরা অনেকে আর্জেন্টিনার ভক্ত, তাই না? আমরা আর্জেন্টিনার খেলা অনেক উপভোগ করি। আর্জেন্টিনার ফ্ল্যাগ টানাতে গিয়ে বাংলাদেশের অনেক মানুষ তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। এই জন্য আর্জেন্টিনা এটা দেখেছে, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জমায়েত করে আমরা খেলা দেখেছি আর্জেন্টিনার। তাই বাংলাদেশের সাথে কিন্তু আর্জেন্টিনার একটা কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে। তা এইটা আমরা গেম থিওরি বলতে পারি, যে খেলাধুলার মাধ্যমে কি হয়, আমরা যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়, এটাকে বলা হয় ক্রিয়া কূটনীতি। আচ্ছা, আমরা পরবর্তী বিষয়ে চলে যাচ্ছি। আর্জেন্টিনা থেকে চলে যাব আমরা ইকুয়েডর। ইকুয়েডরকে কি বলা হয়? ইকুয়েডর, একে বলা হয় চির বসন্তের দেশ বলা হয়। চির বসন্তের দেশ। চির বসন্তের দেশ কেন বলা হয়? চির বসন্তের দেশ বলা হয় কারণ এই ইকুয়েডরের ঠিক মধ্যভাগ দিয়ে আমাদের কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে।
এই জন্য ইকুয়েডরকে বলা হয়, সরি, এই মধ্যভাগ দিয়ে নিরক্ষরেখা অতিক্রম করেছে, তাই ইকুয়েডরকে বলা হয় চির বসন্তের দেশ। আর দেখেন এই যে বিষুব রেখা, এর নাম অনুযায়ী ইকুয়েডরের নামকরণ করা হয়েছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন সাইফুল ইসলাম। সাইফুল ভাই বিসিএস কনফিডেন্স রাজশাহী ব্রাঞ্চে তিনি দায়িত্বে আছেন। এক সময় তিনি আমার কলিগ ছিলেন, আমরা একসাথে কাজ করেছি, অনেক স্মৃতি রয়েছে তার সাথে। সাইফুল ভাইকে অনেক মিস করি। আচ্ছা, আমরা চলে যাচ্ছি আমাদের ভেনেজুয়েলা থেকে। যে তথ্যটা প্রায় পরীক্ষায় আসে, ভেনেজুয়েলা, যার অর্থ হচ্ছে ক্ষুদ্র ভেনিস। ভেনেজুয়েলা পৃথিবীর যে সর্বোচ্চ জলপ্রপাত রয়েছে অ্যাঞ্জেল ফলস, সেটি ভেনেজুয়েলাতে অবস্থিত। ভেনেজুয়েলাতে অবস্থিত। কলম্বিয়া, এই কলম্বিয়ার নামকরণ করা হয়েছে ক্রিস্টোফার কলম্বাসের নাম অনুযায়ী। আর বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি কোকেন উৎপাদিত হয় কলম্বিয়াতে। কোকেন উৎপাদিত হয় কলম্বিয়াতে। আর আমাদের বিখ্যাত গায়িকা যিনি আছেন শাকিরা, তিনি কিন্তু কলম্বিয়ান। যে সামিনা সামিনা ওয়াক্কা ওয়াক্কা, তাই না? এই যে গানের যে কণ্ঠ দিয়েছেন। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের বলিভিয়াতে। এই বলিভিয়া হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে উঁচু দেশ, হচ্ছে বলিভিয়া। বলিভিয়ার রাজধানীর নাম হচ্ছে লাপাস। এটি হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে উঁচু রাজধানী লাপাস। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু হ্রদের নাম হলো টিটিকাকা। টিটিকাকা এটি বলিভিয়াতে অবস্থিত। টিটিকাকা হ্রদ বলিভিয়াতে অবস্থিত। আচ্ছা, তাহলে আজকে আমরা আর অশনিয়া করব না। অনেকে আপনাদের তথ্য নেয়ার প্রেসারের কথা বলেছেন, তাহলে আমরা অশনিয়া এবং অ্যান্টার্কটিকা মহাদেশ আমরা আগামী দিন আলোচনা করব। তো আজকের ক্লাসটি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর একটা ভালো কথা, আজকে রাত 10টায় আপনাদের 11 থেকে 20তম গ্রেডের একটি এমসিকিউ অ্যানালাইসিস ক্লাস আমার পেজে অনুষ্ঠিত হবে। আমার পেজের নাম হলো উৎকর্ষ সিরিজ। এই পেজে গিয়ে আপনারা সরাসরি ক্লাসটি দেখতে পাবেন, বা আপনারা দেখছেন যে ভিডিও ডিসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া আছে, সেখানেও জয়েন করে আপনারা ক্লাসটি করতে পারবেন। আর আপনারা যারা 19তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষার্থী আছেন বা পরীক্ষা দিবেন, যারা স্বপ্ন দেখছেন, তাদের জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি। এখানে আমরা ক্লাসগুলো নিব আপনাদের জন্য, ফ্রি ক্লাস। তো আপনারা সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন। আর আজকের ক্লাসের পিডিএফটি আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে দেব। আর ছোট্ট করে বলবো, যারা শেষ মুহূর্তের এটিও পরীক্ষার বাংলা এবং জিকে প্রস্তুতি নিয়ে যারা চিন্তিত আছেন, তারা শেষ সময়ের সেরা প্রস্তুতির জন্য অনলাইনে আমার সাথে ক্লাসগুলো করতে পারেন। আপনাদের বিশাল ডিসকাউন্টে ভর্তি চলছে। আর এই কোর্সে ভর্তি হলে আপনি পাবেন সাধারণ জ্ঞানের আমার লেখা একটি বই সম্পূর্ণ ফ্রি। ভর্তির জন্য বা বিস্তারিত জানতে স্ক্রলিংয়ে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, প্লাস আপনাদের ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। তো আজ এ পর্যন্তই। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।